আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখনকার আলোচনা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে। আজ 25শে ডিসেম্বর 2025, দীর্ঘ 17 বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজই বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন নেতার এমন ইউটার্ন বা হুট করে ফিরে আসার সিদ্ধান্তটি যতটা না আবেগপ্রসূত, তার চেয়েও বেশি রাজনৈতিক ও কৌশলগত বলে মনে করছেন বিশ্লেষকরা। কি সেই রাজনৈতিক চাপ ও কৌশলগত প্রেক্ষিত, সেটা দেখা যাক। সারা পৃথিবীর রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মূলে আছে ভারতীয় কূটনৈতিক চাপ এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা, যার জন্য আপাত অপ্রত্যাশিত মনে হলেও এই রাজনৈতিক গতিপথ পরিবর্তন বা তারেক রহমানের আচরণের যে পরিবর্তন দেখা যাচ্ছে, এটা অস্বাভাবিক নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার একটি প্রকৃত ভূ রাজনৈতিক গল্প বলছে। ভূ রাজনৈতিক পথ সেটা খুলে ধরছে। আবার বেশ কিছু বিশ্লেষক বলছেন ভারত একা নয়, তারেকের দেশে ফেরার পেছনে কাজ করছে আমেরিকার স্বার্থ রক্ষার বিষয়টিও। ভারত ও আমেরিকা যৌথ সহমতিতে তারেকের ফেরার ব্যবস্থা করেছে, এমনও বলছেন অনেকে। 6 অক্টোবর 2025-এ তারেক বিবিসি বাংলাকে বলেছিলেন যে তিনি দেশে ফিরছেন। তখন সেটা ছিল একটা সাধারণ ঘোষণা, একটা স্টেটমেন্ট, কিন্তু তিনি ফেরেননি। এর 7 সপ্তাহ ধরে চুপচাপ থাকার পর তিনি লেখেন গত 29শে নভেম্বর যে তিনি ফেসবুকে তার পোস্টে লেখেন, এক্সে হ্যান্ডেলে লেখেন, যে কোনো শিশুর মতো, ফেসবুকে লেখেন, যে কোনো শিশুর মতো সংকটের সময় আমার মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু খেয়াল করবেন এবারের কথাটা, কিন্তু অন্যদের মতোই আমি নিজস্ব সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে স্বাধীন নই। এই বিবৃতিটি গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্টভাবে বলছেন যে তার ফেরার সিদ্ধান্ত তার নিয়ন্ত্রণে নেই। একই সঙ্গে তিনি আর একটা লক্ষ্য করার মতো কথাও বলেছেন, যেটা বেশিরভাগ পর্যবেক্ষকের দৃষ্টি এড়িয়ে গেছে। তিনি ওই পোস্টে লিখেছেন, অন্যদের মতোই আমি নিজস্ব সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে স্বাধীন নই। এই কথার মধ্যে তিনি ইঙ্গিত দিলেন শুধু যে তার স্বাধীনতা নেই তা নয়, অন্যদেরও স্বাধীনতা নেই। এই অন্যরা নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতির সঙ্গেই আছেন, তাই তারেক বলেছেন ওই কথাটা। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি স্বাধীন রাজনীতি নয়, সবার টিকি বিদেশি পরাশক্তির কাছে বাঁধা। তখনই বোঝা গিয়েছিল মামলা পাতি সব মিটে গেলেও কারো সঙ্গে দর কষাকষি চলছে, তবে সমঝোতা হয়নি তখনও, তাই তারেক রহমান আসতে পারেননি। এরপর 16ই ডিসেম্বর তিনি বলেন 25শে ডিসেম্বর দেশে ফিরবেন। 29শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর, এই প্রায় 2 সপ্তাহ সময়ে কি এমন ঘটল যে তারেক নিজের সিদ্ধান্ত পাল্টে নিলেন? গবেষণা প্রমাণ করে যে তারেক রহমানের বিলম্ব শুধুমাত্র মায়ের স্বাস্থ্য নয়, বরং ভারতের সাথে বিএনপির গোপন আলোচনার কারণেই দেরি হচ্ছিল। মানে মা অসুস্থ, তাকে দেখতে আসার জন্য তিনি ছুটে আসবেন, সে পরিস্থিতি ছিল না। এরপরে মায়ের স্বাস্থ্য কি সত্যিই খারাপ ছিল, সে বিষয়টা পরে আসছে। 24শে ডিসেম্বর প্রকাশিত একটি বিশ্লেষণ, এই বিশ্লেষণটা হচ্ছে যে মানি কন্ট্রোল বলে যে পত্রিকা, যে বড় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল, বিশ্বব্যাপী তার নাম আছে, সেই মানি কন্ট্রোলে সেখানে 24শে ডিসেম্বর প্রকাশিত একটি বিশ্লেষণ স্পষ্ট লিখল, ভারত সরকারের সাথে একাধিক রাউন্ডের গোপন আলোচনা শেষ না হতে তারেক রহমানের লন্ডন থেকে ফেরার বিলম্ব ঘটছিল। বিএনপি নেতৃত্ব এবং ভারত সরকার তাদের স্বার্থ রক্ষার জন্য একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোর পরেই তারেকের ফিরে আসার পথ স্পষ্ট হয়েছে। গ্লোবাল নামী মিডিয়া, ওই যে বললাম মানি কন্ট্রোল, তারা 24শে ডিসেম্বরে ওই প্রতিবেদনে কি লিখেছে আমি ইংরেজিটা, বাংলা তো আগে বলেই দিলাম, এরপরে ইংরেজিটা পড়ি। তারেক রহমানস রিটার্ন টু ঢাকা সিগন্যালস নিউ দিল্লিজ tacit understanding with a resurgent Bangladesh Nationalist Party and India's clear-eyed acceptance at long last of the impending reality of BNP taking up the reins of power after the elections in February. এর একদম এই কথাগুলোর বাংলা অর্থ হলো, তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন একটু পুনরুজ্জীবিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে নয়াদিল্লির অলিখিত বোঝাপড়া
এবং ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপির ক্ষমতা গ্রহণের অবশ্যম্ভাবী বাস্তবতাকে ভারতের পক্ষ থেকে অবশেষে স্পষ্টভাবে মেনে নেওয়ার ইঙ্গিত দেয়। অর্থাৎ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিচার করে দেশকে জামায়াতে ইসলামদের হাত থেকে বাঁচাতে, পাকিস্তানি অনুপ্রবেশ রুখতে এবং ভারতের জিও পলিটিক্যাল স্বার্থ রক্ষা করতে ভারত অবশেষে বিএনপিকে মেনে নিল এবং বিএনপিও কিছু সমঝোতার মাধ্যমে সেই মেনে নেওয়াকে স্বীকৃতি তারা মেনে নিতে বাধ্য হলো। তবে এই মেনে নেওয়ার শর্ত সাপেক্ষে সমঝোতার পর খবরে প্রকাশ দীর্ঘ আলোচনার শেষে হয়েছে সমঝোতা। কোথায় এই আলোচনা হয়েছিল? ভারতীয় কূটনীতিবিদরা তারেক রহমানের সাথে সরাসরি আলোচনা করেছেন লন্ডনে। আবার ভারতীয় কূটনীতিবিদরা ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার নেতৃত্বে বিএনপি সিনিয়র নেতৃত্বের সাথেও কাঠামোগত মত বিনিময় পরিচালনা করেছেন। কেন এই আলোচনার প্রয়োজন ছিল? ভারত বাংলাদেশ সম্পর্ক 2024 সালের আগস্টে শেখ হাসিনার চলে যাওয়ার পর, পদত্যাগের পর একেবারে ধসে পড়েছিল। পদত্যাগ তিনি করেননি, তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন। হাসিনা ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র, যিনি 15 বছর দেশ পরিচালনা করেছেন। তার জায়গায় এসেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যা বিভিন্ন রাজনৈতিক পক্ষ নিয়ে গঠিত, যেখানে জামায়াতে ইসলামের ভীষণ বড় রকমের প্রভাব রয়েছে। মোহাম্মদ ইউনূসের শাসনে ভারত যে বিষয়গুলি নিয়ে চিন্তিত ছিল, কি সেই বিষয়গুলো? ভারত চায় আওয়ামী লীগের ক্ষমতায় ফেরা যখন নানা কারণে প্রশ্নবিদ্ধ, তখন অ্যাভেলেবেল অল্টারনেটিভ, মানে আমার কাছে কোন ব্যবস্থাগুলো আমি পেতে পারি, সেই অ্যাভেলেবেল অল্টারনেটিভ ছিল একমাত্র বিএনপি। কিন্তু বিএনপির মধ্যে ধর্মীয় ভাবনা ও পাকিস্তানি প্রেম আছে, তবে থাকলেও জামাতের তুলনায় অনেকটাই কম। সুতরাং আলোচনা চলছিল ক্ষমতায় এসে বিএনপির কাছ থেকে ভারতের প্রত্যাশা পূরণ নিয়ে, যেন কঠোর ধর্মীয় মৌলবাদী পার্টি জামায়াতে ইসলামের থেকে দূরে থাকে বিএনপি। জামায়াত একই সঙ্গে তীব্র পাকিস্তানপন্থী দল এবং সেই দল যেন ছলে বলে কৌশলে ক্ষমতায় না আসতে পারে, বিএনপিকে সমর্থন দিয়ে সেটা নিশ্চিত করা। এতে স্বার্থ যে শুধু ভারতের তা নয়, ভারতের 4000 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সাথে রয়েছে। গঙ্গা, তিস্তা এবং অন্যান্য নদীর জল ভাগাভাগি দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের গোড়ার দিকে। সেই চুক্তির নবীকরণ বাংলাদেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বুঝলাম। কিন্তু এই যে সমঝোতা হলো, এই জন্য এত দীর্ঘ অপেক্ষা কেন? আগেই তো করে নেওয়া যেত। এর বড় কারণ সবকিছুর একটা সময় থাকে। জুলাই অভ্যুত্থানের থিতিয়ে যাওয়ার অপেক্ষা ছিল, একটা রিকভারি পিরিয়ড দেয়া, একই সঙ্গে ইউনূস সরকারের জনপ্রিয়তা একেবারে খাদের অতলে চলে যাওয়ার অপেক্ষা। কিন্তু এই সঙ্গে আরও একটা বড় কারণ ছিল, সেটা হলো ভারত শেষ পর্যন্ত সুদীর্ঘ বহু বছরের 54 বছরের মিত্র আওয়ামী লীগকে ত্যাগ করতে চায়নি। এখনো যে ত্যাগ করছে তা নয়, এটা বাস্তবতার নিরিখে একটা কৌশল গ্রহণ করা। আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে ভারত আওয়ামী লীগের জন্য, নির্বাচন যাতে ইনক্লুসিভ হয় বা আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে তার চেষ্টা করেছে। সেই চেষ্টায় ভারত যে ব্যর্থ হয়েছে তা নয়, কিন্তু গোয়েন্দা সূত্র জানাচ্ছে এখন নির্বাচন হলে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা খুব কম, কারণ দলের সাংগঠনিক অবস্থা মোটেই ভালো নয়। এই পরিস্থিতিতে বিএনপিকে পাশে নেওয়াটাই ভারতের জন্য বাস্তবসম্মত সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অন্তত এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য যথেষ্ট ভালো, কারণ দেশ একটা স্থিতিশীলতার দিকে যাবে। আবার এই সিদ্ধান্তে আমেরিকার সমর্থনও আছে। এরপরেই তারেক রহমানের বিএনপির সঙ্গে ভারতের দেয়া নেয়ার আলোচনা শুরু। এটা বোঝার জন্য তারেক রহমানের টাইম লাইনটা একবার দেখুন। 6 অক্টোবর তিনি ঘোষণা করলেন আমি ফিরছি। 29 নভেম্বর, প্রায় 7 সপ্তাহ পরে তিনি ঘোষণা করছেন আমি স্বাধীন নই। 26 মানে 4 সপ্তাহ 5 সপ্তাহ পর আমি স্বাধীন নই। আবার 1 ডিসেম্বর তিনি ঢাকা ট্রিবিউন পত্রিকা তারা রিপোর্ট করছে যে আন্তর্জাতিক কূটনৈতিক মাত্রা এবং কয়েকটি শক্তিশালী দেশ তারেকের ফেরা বিলম্বিত করছে, এই একটা খবর দিয়েছিল। কিন্তু তারপরে 16 ডিসেম্বর তারেক রহমান নিজে ঘোষণা করলেন, চূড়ান্ত সবুজ সংকেত দিলেন যে 25 ডিসেম্বর তিনি ফিরছেন। এই যে এতগুলো এই যে বিলম্ব, এই বিলম্বে হচ্ছে গোপন আলোচনার সময় ছিল। তারেক রহমান সেই গোপন আলোচনাগুলো কি? তারেক রহমান নিজেই স্বীকার করেছেন যে এই বিষয়টি সংবেদনশীল এবং বিস্তারিত শেয়ার করা যায় না। অর্থাৎ তাকে তো ভোট করতে হবে,
এই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার অসুস্থতা কি সত্যি সত্যি অসুস্থতা, নাকি এটা তারেক রহমানকে দেশে আনার একটা রাজনৈতিক কভার? খালেদা জিয়া 23 নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুসফুসের সংক্রমণ নিয়ে। এটি সত্যিই গুরুতর। তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন, সেটাও মিথ্যে নয়। কিডনি ডায়ালিসিস করাচ্ছেন, মিথ্যে নয়। এবং তার অবস্থা সংকটজনক এবং ভঙ্গুর। কিন্তু সত্যি কি প্রকৃত অবস্থা তেমন ছিল? কতবার তো শোনা গেছে খালেদা জিয়া তিনি বেঁচে নেই, তার মৃত্যু ঘটেছে। তাহলে তারেক রহমান তো অবিলম্বে 1 নভেম্বরে ফিরে আসতে চেষ্টা করতেন, যখন খালেদা জিয়ার অবস্থা সবচেয়ে সংকটজনক ছিল বলে বলা হচ্ছে। পরিবর্তে তিনি 20 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করেছেন, যখন তার নেতৃত্বের বিষয়টা অর্থাৎ ভারতের সাথে আলোচনাটা এগিয়ে গেছে। গুরুত্বপূর্ণভাবে তিনি 25 ডিসেম্বর ফেরার ঘোষণা করেছেন। এর মাত্র 3 দিন পর লন্ডনে ভেন্টিলেটর সাপোর্ট নেয়ার জন্য খালেদা জিয়ার যাওয়ার কথা আছে। কিন্তু এই সাপোর্ট নেওয়ার প্রয়োজন আসলে কতটা, সেই প্রশ্ন এখন তোলাই যায়। এটা পরামর্শ দেয় যে মায়ের অসুস্থতা যদিও বাস্তব এবং উদ্বেগজনক, তারেক রহমানের প্রকৃত অক্ষমতা ছিল দেশে আসার ভূ রাজনৈতিক বাধায়। এবার আসুন দ্বিতীয় একটি মাত্রায়। 12 ডিসেম্বর শরীফ ওসমান হাদি মাথায় গুলি খেয়েছিলেন। তিনি 19 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান। এটি বাংলাদেশের প্রতিবাদ এবং অস্থিতিশীলতায় সৃষ্টি করেছিল। কিন্তু সময় দেখুন, 12 ডিসেম্বর গুলি খান হাদি, তখন ভারত এবং বিএনপির আলোচনা চলছিল। এরপর হাদি 19 ডিসেম্বর মারা যান। ততদিনে তারেক রহমান সাথে ভারতের সমঝোতা হয়ে গেছে এবং তারেক রহমান 25 ডিসেম্বর ফিরবেন বলে 16 ডিসেম্বরেই ঘোষণা দিয়ে দিয়েছেন। সেই ঘোষণায় এবং বিএনপি ভারত সমঝোতায় চূড়ান্ত বিপদ বুঝে খেপে গেছে জামাত, এনসিপি, ইউনূস। এবং আজ তারা চাইছে এখন ভোট বানচাল করতে, এবং সেই লক্ষ্যে বাংলাদেশ জুড়ে যে ভয়ঙ্কর অশান্তি হয়েছে হাদির মৃত্যুর পর, তার পেছনের এটাও একটা বড় কারণ। কিন্তু এটা মনে রাখবেন, ভোট বানচাল করতে দেবে না ভারত এবং ভারতের সাথে আমেরিকাও। ভারতের কৌশলগত অবস্থান তাহলে কোথায় দাঁড়ালো? ভারত কেন বিএনপিকে সবুজ সংকেত দিয়েছে? এক, হাসিনার পতন গ্রহণ করা এবং তার ইমিডিয়েটলি ফিরে আসবেন না, আসার সম্ভাবনাটা নেই, এটা ভারতের মেনে নেয়া। অতএব পরবর্তী সেরা বিকল্প হলো বিএনপিকে নিয়ন্ত্রণে রেখে সেখানে একটি স্থিতিশীলতার দিকে একটি সরকার প্রতিষ্ঠিত করা। দ্বিতীয় কারণ, জামায়াতকে বিচ্ছিন্ন করা। ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে বিএনপি জামাতে ইসলামীর থেকে আলাদা হয়ে গেছে। জামাত এখন নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মিত্রদের নিয়ে, সঙ্গে হয়তো এনসিপি থাকবে। 3 নম্বর, আপনারা তো লক্ষ্য করেছেন বিএনপি বেশ কিছুদিন ধরে মধ্যপন্থী অবস্থা নিয়েছে। এই যে এত গোলমাল হলো হাদি নিয়ে, বিএনপি কিন্তু কিচ্ছু বলেনি একটা কথা। এবং সেটা বলেনি বলে বিএনপির এক নেতা, তার মাথায় শ্রমিক সংগঠনের নেতা, তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বুঝতেই পারছেন কোন পক্ষ থেকে চেষ্টাটা হচ্ছে। বিএনপি, এই যে তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতৃত্ব এখন নিজেদের উদার, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ পার্টি হিসেবে প্রচার করছে। একই সঙ্গে ভারত বিরোধী বয়ান সেগুলো আর দিচ্ছে না। চতুর্থ কারণ, কেন বিএনপির সাথে সমঝোতা করে এগিয়ে আসতে হয়েছে? ভারত বাংলাদেশের অর্থনৈতিক জীবনে অত্যন্ত আধিপত্যশীল অবস্থান আছে ভারতের। বাণিজ্য, এনার্জি, মানে বিদ্যুৎ ইত্যাদি, সীমান্ত অতিক্রম, সবকিছুতেই। একটি নতুন সরকার এই বাস্তবতা উপেক্ষা করতে পারে না। সুতরাং বিএনপিকে সেটা মেনেই চলতে হবে। আমেরিকার ভূমিকাটা কি ছিল? ভারতের ভূমিকা নিয়ে এতক্ষণ বেশি বললাম। আমেরিকার ভূমিকা কিন্তু সীমিত এবং পরোক্ষ। প্রশ্নটি হচ্ছে সীমিত এবং পরোক্ষ। এই প্রশ্নটি হচ্ছে হাসিনার পতন সম্পর্কে মিশ্র মতামত রয়েছে। অনেকেই বলেন যে আমেরিকা জড়িত ছিল, আমেরিকা নিজে মানে না, কিন্তু বিশ্বাস এবং সেটা বাস্তবতার অনেকটাই কাছে যে আমেরিকা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। অবশ্যই আবার একই সাথে আমেরিকা জামাত এবং বিএনপিকে সমর্থন করেছিল যখন 2013 থেকে 24 সাল পর্যন্ত হাসিনা ক্ষমতায় ছিল। কিন্তু তারেক রহমানের নির্দিষ্ট প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রমাণ দেখায় যে ভারত ছিল প্রধান শক্তি বিএনপির সাথে এই সমঝোতায়। কেন? কারণ ভৌগোলিক কারণে ভারতের স্টেক বেশি। ভারত বাংলাদেশকে ঘিরে আছে এবং তার সাথে জটিল সম্পর্ক রয়েছে। আমেরিকা দূর থেকে খেলে, এটা সত্যি। ভারত সেখানে জীবনযাপন করে বাংলাদেশের সাথে পাশাপাশি একসাথে। মূল সত্যটা তাহলে কি? তারেক রহমান দেশে ফিরছেন কারণ ভারত তাকে অনুমতি দিয়েছে বিএনপি নেতৃত্বের সাথে গোপন আলোচনার মাধ্যমে। 2, তারেক এবং বিএনপি ভারতের শর্তগুলো গ্রহণ করেছে, জামাত থেকে দূরত্ব এবং মধ্যপন্থী অবস্থান বজায় রাখা, এবং
পাকিস্তানের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি করা। নির্বাচন ফেব্রুয়ারিতে, তার মানে হচ্ছে সমঝোতার পর তারেক রহমান দেশে ফিরছেন নির্বাচন আছে বলেই। আর সমঝোতার পর ভারত এখন চায় নির্বাচন হোক চায় আমেরিকাও, সুতরাং নির্বাচন হচ্ছেই ফেব্রুয়ারিতে, চেষ্টা করেও পেছানো যাবে না। তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফিরছেন কারণ তার মা হঠাৎ সুস্থ হয়ে গেছেন, বা আমেরিকা তাকে আসতে বলেছে, ভারত তাকে আসতে বলেছে, তাই তিনি ফিরছেন কারণ বিএনপি এবং ভারত একটি কার্যকর ভূ রাজনৈতিক চুক্তিতে এসেছে, যা দুই পক্ষের অনেক উদ্বেগকে সম্বোধন করে। এটি দক্ষিণ এশীয় রাজনীতিতে কঠোর বাস্তবতা, এতে উপকার দুই দেশেরই। সবশেষে আওয়ামী লীগ নিয়ে দুটো কথা। ভারত কিন্তু বাংলাদেশের কঠোর বাস্তবতা মেনে শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই বিএনপির সঙ্গে সমঝোতায় গিয়েছে। সমঝোতার অন্যতম শর্ত আছে জামায়াতি অপরাধ ট্রাইব্যুনালের রায়, যেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সেই রায় বাতিল করা, এমনকি যে অর্ডিন্যান্স মাধ্যমে বাংলাদেশের এই অপরাধ ট্রাইব্যুনালকে গঠন করা হয়েছে বর্তমানে, সেটাকে বাতিল করে দেয়া হবে। নতুন সরকার তুলে নেওয়া হবে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা। দেশের সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন নিয়েও প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান, যেখানে আওয়ামী লীগেরও অংশগ্রহণ থাকবে, তবে সেটা তারেক রহমান ক্ষমতায় আসার পর, আগামী এই ফেব্রুয়ারির ইলেকশন নয়, তারপরের ইলেকশনে। ততদিন আওয়ামী লীগ তার নিজের ঘর গুছিয়ে নিতে পারবে। একদিক দিয়ে দেখলে বাংলাদেশের অন্ধকার দূর হওয়ার একটা আলো অন্তত দেখা যাচ্ছে, এটাই নতুন বাস্তবতা। হয়তো এটা আওয়ামী লীগ সমর্থকদের অনেকেরই পছন্দ হবে না, কিন্তু এই নতুন বাস্তবতা আখেরে কিন্তু বাংলাদেশের পক্ষে কাজ করবে, সাধারণ মানুষের জীবনে কাজ করবে। আপাতত এটুকুই, ধন্যবাদ। তারেক রহমান ফিরে আসছেন। নির্বাচনের আগেই প্রথম আলো সম্পাদক তারেক রহমানকে তথা বিএনপিকে বিজয়ী ঘোষণা দিয়েছেন এবং এও বলেছেন যে তারেক রহমান আগেই ফিরে আসলে বা দেশে ফিরলে আজকের এই অবস্থাটা হতো না। 21শে আগস্টের গ্রেনেড হামলায় প্রাপ্ত যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পেয়ে, মানি লন্ডারিং মামলা থেকে মুক্তি পেয়ে, 10 ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি পেয়ে, মোট কথা 17 বছর আগে মুচলেকা দিয়ে দেশ ছেড়ে আবার তিনি সকল প্রকার ক্ষমতা নিয়ে দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। প্রশ্ন উঠছে, এবারও তাকে মুচলেকা দিয়ে ফিরতে হলো কিনা। এর মধ্যে বড় কিছু না ঘটলে তিনি 25 তারিখেই ফিরছেন। আর এজন্য দেশের প্রধান দুই দৈনিক ডেইলি স্টার এবং প্রথম আলোর সম্পাদক দ্রুতই বিএনপি আয়োজিত অনুষ্ঠানে গিয়ে তারেক রহমানকে আগাম স্বাগত জানিয়ে এসেছেন। তিনি এসে যেন আক্রান্ত গণমাধ্যমকে বাঁচান সে দাবিও করে এসেছেন। প্রশ্ন হলো, তারেক রহমানের অতীত রাজনীতির ইতিহাস কি বলে আমাদের? পারবেন তিনি মুক্ত গণমাধ্যম উপহার দিতে? সবচেয়ে বড় কথা হলো, যে ভয়ঙ্কর অনিরাপদ দেশে তিনি ফিরছেন নিজের জীবনের উপর থাকা হুমকি নিয়ে, তিনি কি পারবেন দেশ ও জাতির নিরাপত্তা নিশ্চিত করতে? আসুন বোঝার চেষ্টা করি আরো বিষয়টা। আর মাত্র একদিন পর অর্থাৎ 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে ফিরবেন। সারা দেশে প্রস্তুতি চলছে। এতদিন যারা তারেক রহমানের কঠোর সমালোচক ছিলেন তারাও এখন গিয়ে নিজেদেরকে তারেক রহমানের সমর্থক প্রমাণে নানা কসরত করছেন। দীর্ঘ 17 বছর পর একজন বড় রাজনৈতিক নেতার দেশে ফেরা স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি করে, কিন্তু এখানে উত্তেজনাটা কেবল রাজনৈতিক নয়, এটি হিংস্র, গুজব নির্ভর এবং অস্বাভাবিক দ্রুততার সঙ্গে রূপ বদলানো এক আবহ তৈরি করেছে। কারণ এতদিন, বিশেষ করে বিগত 17 মাস ধরে তারেক রহমানের নিজস্ব দল ডিফ্যাক্টো ক্ষমতায় থাকার পরও তিনি কেন ফেরেননি সে প্রশ্নের উত্তর নিয়ে মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তিনি আসলে নিরাপত্তার জন্য দেশে ফেরেননি। কিন্তু এখনো কি সে পরিস্থিতি বদলেছে, নাকি পরিস্থিতি আরো বিগড়েছে? হাদির গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে তার মৃত্যুর পর সারা দেশে ছড়িয়ে পড়া সহিংসতা, ধর্মীয় উন্মাদনা, মিডিয়া অফিসে আগুন, সংখ্যালঘু হত্যা, এসব কিছু একে অপরের সঙ্গে আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এগুলো একটি ধারাবাহিকতার অংশ, যে ধারাবাহিকতায় প্রথমে আবেগ উস্কে দেওয়া হয়েছে, তারপর সেই আবেগকে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আর শেষে সেটিকে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় কাঠামোকে চাপে ফেলতে। এই চাপ শুধু একরকম নয়, বরং তা বহুবিধ চাপ। হাদিকে ঘিরে যে ম্যানুফ্যাকচার্ড হিরোইজম তৈরি করা হয়েছিল সেটি ছিল সন্দেহজনকভাবে দ্রুত এবং সর্বগ্রাসী। গুলিবিদ্ধ হওয়ার কয়েক মিনিটের মাথায় দোষী নির্ধারণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগানের ঝড় এবং রাজনৈতিক দলগুলোর অজান্তেই সেই আবেগে গা ভাসিয়ে দেওয়া, এগুলো কোনো স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া নয়, হতে পারে না। এগুলো পরিকল্পিত আবহ তৈরি করার ক্লাসিক প্যাটার্ন। এখানে আশ্চর্যের বিষয় হচ্ছে বিএনপিও সেই আবহে ঢুকে পড়েছিল
বুঝে বা না বুঝেও। তারপর দৃশ্যপট বদলে গেল। হঠাৎ করে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে মিছিল, সাংবাদিকদের দালাল তকমা দেওয়া, নির্বিচারে গ্রেপ্তার, রিমান্ডে পাঠানো, সবকিছু যেন একসঙ্গে বিস্ফোরিত হলো। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিরোধিতা বাংলাদেশে নতুন কিছু নয়, কিন্তু এই যে ভারত বিরোধিতার এত উল্লম্ফন, এমন এক আবেগে যা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি খাওয়ায়। সীমান্ত পাড়ি দিয়ে অপরাধী পালানো এদেশে নতুন কিছু নয়, কিন্তু প্রতিবারই সেটাকে ভারতীয় ষড়যন্ত্র বানিয়ে তোলার যে তাড়াহুড়া, মানে এবার যেটা আরো ভয়ঙ্কর হলো, তাতে স্পষ্ট হয়ে গিয়েছিল যে হাদি হত্যাকাণ্ডের পেছনে অনেক কারণের মধ্যে তারেক রহমানকে ফিরতে না দেওয়াটাও একটা বড় কারণ হতে পারে। খুনি শনাক্ত হওয়ার পর যে নাটকীয় মোড় নিল পরিস্থিতি, সেটাও প্রশ্নবিদ্ধ। ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় পাওয়া এক ব্যক্তিকে ঘিরে মুহূর্তে লীগ ধর জবাইকর মানসিকতা, আবার একই সাথে বিএনপিকে দায়ী করার বুদ্ধিভিত্তিক কসরত, এই দুই বিপরীত প্রবণতা একই সময়ে চলেছে। এখানে আইন, যুক্তি বা প্রক্রিয়ার কোনো বালাই ছিল না, ছিল কেবল শত্রু বানানোর প্রতিযোগিতা। এখন তো শোনা যাচ্ছে যে হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নামে মামলাও হতে পারে, আর সেই মামলায় হয়তো তারেক রহমানের নামও জানানো হতে পারে। দেখা যাক। এই প্রেক্ষাপটে হাদির মৃত্যুর পর যা ঘটেছে সেটি আরো ভয়াবহ। ধর্মীয় উন্মাদনা, দেশব্যাপী অগ্নিসংযোগ, হুমকি, ভয়ঙ্কর সহিংসতা আর সংখ্যালঘু হত্যার মতো ঘটনা দেখিয়ে দিয়েছে যে এই আবেগকে নিয়ন্ত্রণ করছে এমন শক্তি যাদের লক্ষ্য শুধু প্রতিশোধ নয়, ক্ষমতা। তারা জানে নির্বাচন আসছে, তারা জানে একটি স্বাভাবিক নির্বাচন হলে তাদের প্রয়োজন ফুরিয়ে যাবে। তাই লাশ দরকার, আতঙ্ক দরকার, অচলাবস্থা দরকার। তার মানে তারেক রহমান ফিরছেন এমন এক সময়ে যখন রাষ্ট্রের ভেতরে প্রতিষ্ঠানগুলো নড়বড়ে আর রাজনীতির মাঠ দখল করেছে রাস্তাঘাটের শক্তি। সরকার তার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। ঢাকা মহানগর পুলিশ, সোয়াট টিম, বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড, প্রস্তুতির শেষ নেই। এটি একদিকে স্বস্তির, অন্যদিকে অস্বস্তিরও বার্তা। স্বস্তি এই কারণে যে রাষ্ট্র অন্তত বুঝতে পারছে তারেক রহমান ঝুঁকির মধ্যে আছেন। অস্বস্তি এই কারণে যে একজন রাজনৈতিক নেতাকে দেশে ফিরতেও যদি যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি নিতে হয়, তাহলে বাকিদের নিরাপত্তা কোথায়? এখানে আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সরকারকে নিরাপত্তা দেওয়ার নামে তারেক রহমানকে একথাই বলতে চাইছেন যে আপনার রাজনীতি এবং আপনার বেঁচে থাকা নির্ভর করছে আমাদের উপর। শুধু তাই নয়, সরকার তো তার জামিন বিষয়েও বেশ খেলা খেলেছিল, আমরা জানতাম। সেই খেলা হঠাৎ বন্ধ হয়েছে বলে মনে করার তো কোনো কারণ নেই, তাই না? আর তারেক রহমানের নিরাপত্তাই যখন প্রশ্নবিদ্ধ, তখন দেশের মিডিয়ার নিরাপত্তা কেমন তা তো আমরা 2024 সালের আগস্ট থেকে দেখে আসছি। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার অফিসে আগুন দেওয়া, সাংবাদিকরা আটকে পড়া এবং হেনস্থা হওয়া, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো আমাদের স্পষ্ট বলে দিচ্ছে যে কথা বললেই দরকার হলে পুড়িয়ে মারা হবে। এই বাস্তবতায় মতিউর রহমান এবং মাহফুজ আনাম যখন তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে গণতন্ত্র, মিডিয়ার স্বাধীনতা, সহনশীলতার কথা বলেন, তখন সেটি একটি নৈতিক আহ্বান তো বটেই, কিন্তু এক ধরনের আত্মরক্ষার আকুতিও। কারণ মাহফুজ আনাম স্পষ্ট করেই বলছেন যে এখন মত প্রকাশের স্বাধীনতা তো দূরের কথা, জীবনের কোনো নিরাপত্তা নাই, বেঁচে থাকার কোনো নিরাপত্তা নাই। বেঁচে থাকলে সব হবে, আগে তো বাঁচতে হবে। যদিও শেখ হাসিনার আমলে মাহফুজ আনাম কিন্তু মত প্রকাশের স্বাধীনতাই দাবি করেছিলেন। তার মানে তখন বেঁচে থাকাটা সমস্যাময় ছিল না, তাই না? এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি আদৌ এমন অবস্থানে আছেন যেখানে থেকে তিনি অন্যদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবেন, যখন তার নিরাপত্তায় প্রশ্নবিদ্ধ? তিনি নিজেই তো এই অগ্নিগর্ভ রাজনীতির কেন্দ্রে আছেন। তার নাম জড়িয়ে আছে এমন এক অতীতের সাথে যেটি এখনো এই দেশের রাজনৈতিক স্মৃতিতে তরতাজা, যেখানে তিনি 21শে আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িত এবং সাজাপ্রাপ্ত। তার নাম জড়িত পার্শ্ববর্তী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে, 10 ট্রাক অস্ত্র আমদানির সঙ্গে। তার কথা শোনা যায় দেশের ভেতর প্রতিবেশী রাষ্ট্রের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার জন্য। তার এত সব নেতিবাচক অতীতকে পাশ কাটিয়ে ভবিষ্যতের কোনো ইতিবাচক আশ্বাস দেওয়া তার পক্ষে কি খুব সোজা হবে? আমার মনে হয় না। বিশেষ করে যখন তার চারপাশে যে শক্তিগুলো এখন সক্রিয় আছে, তারা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস তো করেই না। তারা আসলে বাংলাদেশের ধ্বংস চায়। মতিউর রহমান বলেছেন রাজনৈতিক শূন্যতার কথা, সেটি সত্য, কিন্তু এই শূন্যতা পূরণ হবে কি দিয়ে? দায়িত্বশীল রাজনীতি দিয়ে নাকি আরো সংগঠিত উন্মাদনা দিয়ে? মাহফুজ আনাম বলেছেন নতুন মিডিয়া পরিবেশের কথা, সেটিও জরুরি, কিন্তু মিডিয়া টিকে থাকবে কিভাবে যদি প্রতিটি সংকটে তারা প্রথম টার্গেট হয়? তারেক রহমানের নিজের সামনেই এখন বহুমুখী চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। একদিকে নিজের রাজনৈতিক টিকে থাকা, শারীরিক নিরাপত্তা এবং দলের নিয়ন্ত্রণ, অন্যদিকে একটি ন্যূনতম আশ্বাস তৈরি করা যে ক্ষমতায় এলে তিনি এই মব রাজনীতির লাগাম টানবেন। কিন্তু সেই আশ্বাস বিশ্বাসযোগ্য হবে তখনই যখন তিনি স্পষ্টভাবে এই সহিংস শক্তিগুলোর বিরুদ্ধে অবস্থান নেবেন। অর্ধেক কথা, কৌশলী নিরাপত্তা বা পরিস্থিতির সুযোগ নেওয়ার রাজনীতি এখন আর কাজ করবে না। দেখুন, এখন দেশের যে অবস্থা, তাতে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই দেশে এখন কে কাকে বাঁচাবে? নিজে বাঁচলে বাপের নাম, এই যে প্রচলিত বাংলা প্রবাদ, সেই আলোকে যদি আপনি পরিস্থিতি বিশ্লেষণ করেন, তাহলে এই প্রশ্ন তো তুলতেই হবে যে একজন নেতা কি আগে নিজেকে বাঁচাবেন নাকি সেই রাষ্ট্রীয় কাঠামোকে বাঁচানোর চেষ্টা করবেন, যেটি ভেঙে পড়লে তিনি নিজেও টিকবেন না।
মতি মাহফুজরা নিরাপত্তা চাইছেন এমন একজনের কাছে যিনি নিজেই বুলেট প্রুফ গাড়ি ছাড়া চলতে পারবেন না। এটি কোনো ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটি পুরো রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি। এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক বিভ্রম হলো এটা ভাবা যে নির্বাচন হলেই আর বিএনপি বা তারেক রহমান ক্ষমতায় এলেই বাংলাদেশে সব ঠিক হয়ে যাবে, বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশে সব হবে। যদি এই সহিংস আবেগ, এই লাশ নির্ভর রাজনীতি, এই মব সংস্কৃতি এখনই চ্যালেঞ্জ না করা হয়, তাহলে যেই ক্ষমতায় আসুক সেই হবে পরবর্তী জিম্মি। তারেক রহমানের প্রত্যাবর্তন সেই লড়াইয়ের শুরু হতে পারে, আবার সেটি হতে পারে আরেকটি হারানো সুযোগও। তারেক রহমান কি পারবেন ডক্টর ইউনূস সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক শক্তিশালী পক্ষগুলো আছে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তাদের সঙ্গে একটা সক্রিয় বোঝাপড়ার মাধ্যমে সত্যিকার অর্থে নিশ্চিতভাবে ফেব্রুয়ারির নির্বাচনটা আদায় করে নিতে? বাংলাদেশে সম্ভবত 2024-এর 5ই আগস্টের পর যে প্রশ্নটা সবচেয়ে বেশি রাজনৈতিক কৌতূহলের সৃষ্টি করেছে সেটি ছিল তারেক রহমান দেশে ফিরবেন কবে, আদৌ তিনি ফিরবেন কিনা। আজকে সে সব প্রশ্ন সন্দেহ অবসান ঘটিয়ে তারেক রহমান সপরিবারে বাংলাদেশে ফিরছেন 17 বছর পর। 2008 সালে 18 মাস ধরে কারাবাস করবার পর, সেনা হেফাজতে ভয়াবহ নির্যাতনের শিকার হবার পর 2008-এর 11ই সেপ্টেম্বর তিনি দেশ ছেড়েছিলেন স্ত্রী জুবায়দা রহমান এবং কন্যা, শিশু কন্যা তখন, জাইমা রহমানকে সাথে নিয়ে। সেই জাইমা রহমান এবং জুবায়দা রহমানকে নিয়ে তারেক রহমানের এই ফেরা নিশ্চিতভাবে পারিবারিকভাবে তাদের জন্য খুব আবেগঘন একটা মুহূর্ত। কারণ তারেক রহমান যখন বাংলাদেশ ছেড়েছিলেন 17 বছর আগে, তখন তার শারীরিক অবস্থা শুধুমাত্র সেনা নির্যাতনে, হেফাজতের নির্যাতনে ভয়াবহ খারাপ ছিল, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, তার উপরে যে ধরনের অভিযোগের নানা রকম তীর ছিল এবং যে ধরনের এক রকমের কলঙ্ক নিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল, মানে তিনি সাবেক প্রধানমন্ত্রীর এক কুপুত্র, দুর্নীতিগ্রস্ত এক রাজনৈতিক নেতার পরিচয় নিয়ে দেশ ছেড়েছিলেন 17 বছর আগে। এরপর থেকে সবসময় দলের সাথে থেকে, মায়ের সাথে থেকে ভার্চুয়ালি রাজনৈতিক কর্মকাণ্ডে সর্বতোভাবে মনোযোগ দিয়ে আজকে যখন তারেক রহমান তার কন্যা, যিনি এখন প্রাপ্তবয়স্ক, সেই তরুণী কন্যা জাইমা রহমান কিংবা স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানকে নিয়ে যখন ফিরছেন, তখন সারা বাংলাদেশ তার জন্য অপেক্ষা করছে, কৌতূহল নিয়ে, আগ্রহ নিয়ে। আর নেতা, কর্মী, সমর্থকরা সহ বাংলাদেশের ব্যবসায়ীদের একটি অংশ, সম্পাদকদের একটি অংশ, সুশীল সমাজের একটি অংশ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তারেক রহমানই সম্ভবত ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং একমাত্র নিরাপদ চয়েস, যিনি একটা মধ্যপন্থার বাংলাদেশ এই দুঃসময়ে, মানে একটা ঝুঁকিপূর্ণ যে সময় তৈরি হয়েছে বাংলাদেশে, যেখানে বাংলাদেশ কোন পথে হাঁটছে একটা বিরাট অংশের মানুষ বুঝতে পারছেন না, চরম পন্থার দিকে যাচ্ছে কিনা বাংলাদেশ, তা নিয়ে দেশি বিদেশি মহলে উৎকণ্ঠা আছে, ঔৎসুক্য আছে, তখন তারেক রহমানকেই তারা নিরাপদ পছন্দ হিসেবে, ভরসা স্থল হিসেবে চিহ্নিত করেছেন। কাজেই তারেক রহমান সস্ত্রী সন্তান সহজে ফিরছেন। এই ফেরাটা 2008 সালের 11ই সেপ্টেম্বরের তুলনায় অনেক অনেক আলাদা। নিশ্চিতভাবে তারেক রহমান, জুবায়দা রহমান, জাইমা রহমান তিনজনেই ভীষণভাবে আবেগাপ্লুত থাকবেন তাদের দেশের মাটিতে ফেরার বিষয়টা নিয়ে। আবেগাপ্লুত থাকবেন এ কারণেও যে শুধুমাত্র যে কোটি কোটি নেতা, কর্মী, সমর্থক তাদের জন্য অপেক্ষা করছেন তাই তো নয়। মা খালেদা জিয়া, যিনি তখন পুরো ব্যবস্থাপনাটা করেছিলেন যে ছেলেকে কি করে মুক্ত করে বিদেশে একটা নিরাপদ জীবনে পাঠানো যায়, সেজন্যে যিনি তখনকার সেনা কর্তৃপক্ষের সঙ্গে সকল আলাপ আলোচনা করেছিলেন এবং সংবাদ মাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে বলছিলেন তখন যে আমি বলে দিয়েছি ও আর রাজনীতি করবে না, কিন্তু তাকে যাতে বিদেশ যেতে দেওয়া হয়, না হলে আমার ছেলে বাঁচবে না। ওই যে একজন মায়ের আকুতি, সেই মা তার সন্তান, তার বড় পুত্র যখন বাংলাদেশে ফিরছেন, তার দলের মানে দায়িত্ব একরকমের আনুষ্ঠানিকভাবে নিতে সশরীরে
তখন মা খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন এবং প্রায় 1 মাসের বেশি সময় ধরে তিনি হাসপাতালে গুরুতর রোগশয্যায়। এই পরিবারটি থাকবেন খালেদা জিয়ার বাড়ি ফিরোজার পাশেই গুলশানের 196 নম্বর বাড়িতে। সে বাড়ি প্রস্তুত তারেক রহমানকে সম্বর্ধনা জানানোর জন্য 300 ফিট রাস্তার ওপরে বিরাট মঞ্চ, যে মঞ্চের সামনে 24 ঘন্টা প্রায় বাকি থাকতেই নেতা কর্মী সমর্থকেরা জড়ো হতে শুরু করেছেন নেতাকে এক ঝলক দেখবার জন্য। সকাল 11টা 20 ঢাকায় নামবেন তারেক রহমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। কিন্তু জুবাইদা রহমান, জাইমা রহমানও সম্বর্ধনা স্থলে সেই মঞ্চে এসে ভক্তদের সমর্থকদের দেখা দেবেন কিনা সেটা কিন্তু বিএনপির তরফে পরিষ্কার করা হয় নাই। সরকারের কাছে এসএসএফ এর জন্য, অর্থাৎ প্রধানমন্ত্রী বা ভিভিআইপি পদমর্যাদার ব্যক্তিরা যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা সুবিধা পান, বিএনপি সেই আবেদন জানালেও সরকার তেমন কোনো ব্যবস্থা করছে না। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, স্বরাষ্ট্র উপদেষ্টা সকলেই জানিয়েছেন যে তারেক রহমানের আগমনের জন্য সরকার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশও বলেছে যে তারা সম্পূর্ণ একটা নিরাপত্তা বলয় গড়ে তুলবার জন্য প্রস্তুত। এই যে সম্বর্ধনা সভা, সেখানে তারেক রহমান একাই বক্তব্য রাখবেন। খুব সংক্ষিপ্ত সম্বর্ধনা সভা শেষে তিনি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে মাকে এক ঝলক দেখতে, মায়ের সঙ্গে কিছু সময় কাটাতে। মানে অধীর আগ্রহে মায়ের স্নেহ স্পর্শের জন্য যে তারেক রহমান অপেক্ষা করছেন, নভেম্বরের শেষেও কিন্তু সে কথা লিখে তিনি বলেছিলেন, তবু তিনি দেশে ফিরতে পারছেন না এবং কারণটাও জানানোর মতো পরিস্থিতিতে তিনি নাই। সেই তারেক রহমান যে কয়েক সপ্তাহের ব্যবধানে এমন একটা সম্বর্ধনায় দেশে ফিরতে পারছেন, সেটা আসলে বাংলাদেশের রাজনীতির অনেক বদল ঘটে যাবার ফল। কিন্তু তারেক রহমান ফিরলে কি সত্যি সব হিসাব বদলে যাবে? অনেক হিসাব বদলে তারেক রহমান ফিরেছেন বটে, কিন্তু তিনি ফিরলে যে হিসাবগুলো বদলে যাওয়ার কথা, নির্বাচন নিয়ে সকল সংশয় উদ্বেগ দূর হয়ে যাওয়ার কথা। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উদযাপনের জন্য বিএনপি যে সভার আয়োজন করেছিল, সেখানে গিয়ে বলেছেন তারেক রহমান আরো আগে ফিরলে হয়তো দেশের এই অবস্থা হতো না, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে নির্বাচন নিয়ে অনেক শঙ্কা তারেক রহমান ফিরলে কেটে যাবে। কিন্তু সত্যিই কি নির্বাচন নিয়ে সকল শঙ্কা কেটে যাবে? শঙ্কার একটা বিরাট জায়গা হচ্ছে নিরাপত্তা সংকট। তারেক রহমান ফেরার আগের দিনেও রাতের বেলা ঢাকা শহরে ফ্লাইওভার থেকে ছোড়া এক ককটেলে যুবক নিহত হয়েছেন। কয়েক সপ্তাহ আগে ওসমান হাদি ঢাকা শহরে দিনে দুপুরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন। এ সময়ে যার নিরাপত্তা নিয়ে বহু দিনের উদ্বেগ, সেই তারেক রহমান সপরিবারে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন এবং তার দলের পক্ষ থেকে যারা নিরাপত্তা ব্যবস্থা করছে, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, সেই চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের তরফে বলা হচ্ছে যে তারা মূলত ভরসা করছেন দলের কর্মী, বাংলাদেশের জনগণের উপর এবং এর পাশাপাশি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর। তারেক রহমান কি নিরাপত্তা বজায় রেখে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বাংলাদেশে? এরই মধ্যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সম্বর্ধনা সভায় আজ যোগ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে মাকে দেখে 196 নম্বর বাড়িতে তো পৌঁছে যাবেন তারেক রহমান। শুক্রবারে জুমার নামাজ পড়বেন, শুক্রবারে বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন এবং জুলাই যোদ্ধাদের সঙ্গেও দেখা করবেন শ্যামলী হাসপাতালে গিয়ে। শনিবার ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন এবং শনিবারে এর পাশাপাশি তিনি নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র এবং ভোটার তালিকায় নাম লেখাবেন। 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি দেশ ছাড়ার পর, তিনি এবং জুবাইদা রহমান দেশ ছাড়ার পর 1/11 সরকার ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন করেছিল। কাজেই তারেক রহমান, জুবাইদা রহমান কারোই এনআইডি বা ভোটার তালিকায় নাম ছিল না। মে মাসে এসে জুবাইদা রহমান তার নাম ঢুকিয়ে গেলেও তারেক রহমান এই ভোটার তালিকায় নাম ঢোকানোর কাজ